2021 সালে মার্কেট যখন 6,500 থেকে 7,400 লেভেলে ছিল, তখন যারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেছিল তাদের পোর্টফোলিওতে বর্তমানে হয়তো 60 থেকে 70% লস আছে। ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার আগে যারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেছিল তাদের পোর্টফোলিওতেও বর্তমানে 30 থেকে 50% লস আছে। আর কিছুদিন আগে সূচক যখন 5,500-র উপরে ছিল, তখনও যারা ইনভেস্ট করেছিল মার্কেটে তাদের পোর্টফোলিওতে বর্তমানে 20 থেকে 30% লস আছে। বস্তুত বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বেশিরভাগ বিনিয়োগকারী পানির নিচেই তলিয়ে গেছে। এখন বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো বর্তমান ইকোনমিক সার্কামস্ট্যান্সে মার্কেট কতটা রিকভারি দিতে সক্ষম। আজ আমরা শর্ট টার্ম মার্কেট কতটা রিকভারি দিবে এবং লং টার্ম মার্কেট কতটা রিকভারি দিবে এই বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের একটি কঠিন বাস্তবতা হলো, এই মার্কেটে বর্তমানে বেশিরভাগ বিনিয়োগকারী লসে আছেন। কেউ হয়তো বেশি লসে আছেন, কেউ হয়তো কম্পারেটিভলি কম লসে আছেন। গত এক বছরে মার্কেটে নেগেটিভ রিটার্ন হয়েছে প্রায় 16%। খুব স্বাভাবিকভাবে বর্তমানে বেশিরভাগ বিনিয়োগকারী লসে থাকারই কথা। তবে কোনো কোনো বিশেষজ্ঞের মতে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বেশিরভাগ বিনিয়োগকারী লসে থাকার একটি অন্যতম কারণ হলো বিনিয়োগকারীরা এই মার্কেট সম্পর্কে কিছুই বোঝে না। ব্যাপারটিকে যদি আমরা একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখি, ধরা যাক আপনি কোনো একটি পার্টিকুলার ব্যাংকে সেভিংসে কিংবা ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করলেন। বছর শেষে সে ব্যাংক আপনাকে কোনো রিটার্ন দিল না। এভাবে যদি 5-7 বছর চলতে থাকে এবং কোনো একটি সময়ে যদি সেই ব্যাংকের ডিরেক্টর আপনাকে এসে বলে আপনি ব্যাংকিং সম্পর্কে কিছুই বোঝেন না, ব্যাপারটি কেমন দাঁড়াবে? ইনফ্যাক্ট ব্যাংকিং সম্পর্কে আপনার কিছু বোঝারও দরকার নেই। যেটা আপনার বোঝা দরকার সেটি হলো আপনি আপনার ইনভেস্টমেন্টের এগেনিস্টে বছর শেষে ঠিকমতো রিটার্ন বুঝে পাচ্ছেন কিনা। আমরা যদি আমেরিকান ক্যাপিটাল মার্কেটের দিকে তাকাই, বস্তুত আমেরিকান ক্যাপিটাল মার্কেটও বেশিরভাগ বিনিয়োগকারী ক্যাপিটাল মার্কেট সম্পর্কে সাউন্ড নলেজ রাখে না। আমেরিকান ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীরা যদি ক্যাপিটাল মার্কেট সম্পর্কে সাউন্ড নলেজে থাকতো, আমি মনে করি ফিউডিলিটি, ভ্যানগার্ড এবং ব্ল্যাক রকের মতো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এতদিন সাস্টেইন করতো না। ইন মাই ওপিনিয়ন, বিনিয়োগকারীদের চেয়েও ক্যাপিটাল মার্কেট যারা পরিচালনা করে তাদের ক্যাপিটাল মার্কেট সম্পর্কে সাউন্ড নলেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমি বেশ কিছু আলোচনায় একটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলাম, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে সুশাসন প্রতিষ্ঠিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, গত 10 বছরে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। এখন কিন্তু থলে থেকে বিড়াল বেরিয়ে আসা শুরু করলো। আমরা বড় বড় স্ক্যান্ডালগুলো সম্পর্কে ওয়ান বাই ওয়ান জানতে পারছি। রিসেন্টলি আমার বেশ কিছু বিনিয়োগকারীর সাথে ইন্টারাকশন হয়েছিল এবং অনেকেরই একটি কোশ্চেন ছিল, বর্তমান ইকোনমিক সার্কামস্ট্যান্সে সব কিছু বিবেচনায় মার্কেট রিকভারি দিতে কতটা সক্ষম। এখন আমার পার্সোনাল অবজারভেশন হলো, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো মার্কেটকে সময় সময় ডিসরাপ্টেড করে, কিন্তু আমাদেরকে যে বিষয়টি ফোকাস করতে হবে সেটি হচ্ছে ওভারঅল ইকোনমি কেমন পারফর্ম করছে। গত এক দশকে বাংলাদেশের ইকোনমির অনেক গ্রোথ হয়েছে, জিডিপি গ্রোথ রেট ভালো ছিল, কিন্তু বর্তমান সরকারের অনেকগুলো সফলতার মাঝে একটি চরম ব্যর্থতার জায়গা হলো ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটকে কিন্তু সরকার ইকোনমির সাথে অ্যালাইন করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের গত 10 বছরে ক্যাপিটাল মার্কেটের অন অ্যান অ্যাভারেজ রিটার্ন ছিল অ্যারাউন্ড 3%, যেটি ইনফ্লেশনকেও বিট করতে সক্ষম হয়নি। আর এটি হলো ক্যাপিটাল মার্কেটে যারা ইনভেস্ট করেছেন তাদের জন্য একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। যারা বেশি মাত্রায় ফোকাস করছেন ব্যাংক ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন কিংবা ডলার রিজার্ভ, তাদের জন্য একটি কথাই বলবো, আমরা বর্তমানে এমন একটি স্টেজে আছি, এটিকে বলা যায় লেট স্টেজ অফ ক্যাপিটালিজম এরা। পৃথিবীর বড় বড় যে ইকোনমিগুলো রয়েছে সেগুলোতে ইন অ্যাকচুয়াল তেমন কোনো গ্রোথ নেই। যে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বেসড অন ডেফিসিট স্পেন্ডিং। পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই গভর্নমেন্ট বছর শেষে যে পরিমাণ রেভিনিউ জেনারেট করে তার তুলনায় অনেক বেশি খরচ করে, যার কারণে তাদের প্রচুর মানি বড় করতে হয় ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালি।
আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার একটি হার্শ রিয়েলিটি হলো গভর্নমেন্ট উইল বরো মোর মানি, দে উইল স্পেন্ড মোর মানি ইন অর্ডার টু কিপ দ্য জিডিপি গ্রো। বছর শেষে জিডিপি যদি গ্রো না করে, নতুন করে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসবে না, এক্সিস্টিং ইনভেস্টমেন্টগুলো চলে যেতে পারে এবং ডোমেস্টিক মার্কেটে নিউ প্রজেক্টগুলোতে ফিনান্স আসবে না। বেকারত্ব মারাত্মকভাবে বেড়ে যাবে এবং ওভারঅল ইকোনমি কোলাপস করবে। সো যারা যারা অতিমাত্রায় কনসার্নড ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর নিয়ে, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের অর্থনৈতিক যে ব্যবস্থা এটি ইটসেলফ কিন্তু ডিসইনফ্লেশনারি। আর আমাদেরকে যে বিষয়ে কনসার্ন হতে হবে সেটা হলো ওভারঅল ইকোনমি গ্রো করছে কিনা। এখন যারা যারা হিউজ লসে আছেন এবং মার্কেট নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, তাদের জন্য একটি কথাই বলবো, দ্য স্টকস দ্যাট ইউ আর হোল্ডিং, দ্যাট ইজ ইয়োর মানি অ্যান্ড ইয়োর মানি শুড বি ইয়োর স্টকস। মাঝে মাঝে মার্কেটে ট্রেড না করে চুপচাপ বসে থাকাটা গুড ডিসিশন। এখন টেকনিক্যালি মার্কেট তার কারেকশন সাইকেল কমপ্লিট করেছে। এবিসি সাইকেলটি কমপ্লিট করেছে 5066 পয়েন্টে এবং 5066 পয়েন্ট থেকে ইমিডিয়েটলি রিজেক্ট হয়ে লাস্ট ট্রেডিং সেশনে মার্কেট ক্লোজ হয়েছিল 5328 পয়েন্টে। এর আগেও যখন মার্কেট ক্র্যাশ করেছিল 6350 থেকে মার্কেট 3600 পয়েন্ট পর্যন্ত নেমে আসে এবং এখান থেকে কিন্তু একটা লং র্যালি আমরা দেখতে পাচ্ছি। 7400 পর্যন্ত র্যালি করেছিল মার্কেট, একটা নিউ হায়ার হাই ক্রিয়েট করেছিল। এখন যেহেতু মার্কেট তার কারেকশন সাইকেলটি কমপ্লিট করেছে, আমরা আশা করতে পারি মিনিমাম 1 থেকে 1.5 বছর মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। সো মার্কেট এখন রেডি হচ্ছে, একটা ভালো রিকভারি দেবে। তবে লাস্ট টাইম যতটা কুইক মার্কেট রিকভারি দিয়েছিল, আমরা প্রজেক্ট করছি এবারের রিকভারিটি কম্পারেটিভলি একটু বেশি সময় নিতে পারে। এই সময় যখন মার্কেট রিকভারি দিয়েছিল, গভর্নমেন্ট কিন্তু করোনা পরবর্তী বিভিন্ন বিজনেসগুলোকে ভালো রকমের একটা ইনসেন্টিভ দিয়েছিল, যার কারণে এটার একটা রিফ্লেকশন কিন্তু মার্কেটে হয়েছিল এবং মার্কেট কুইক রিকভারি দিয়েছিল। এবারের প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন। হাই ইনফ্লেশনের কারণে মানুষ কিন্তু সেভিংস করতে পারছে না। সেভিংস না করলে তারা ব্যাংকে ডিপোজিট করতে পারছে না এবং ইনভেস্ট করতে পারছে না ক্যাপিটাল মার্কেটে, যার পরিপ্রেক্ষিতে আমরা ধারণা করছি এবারের মার্কেট রিকভারি আগের বারের তুলনায় কিছুটা বেশি সময় নেবে। এখন মার্কেট স্ট্রাকচার যদি আমরা দেখি, এর আগের বারে যে রিকভারিটি দিয়েছিল এখানে একটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করেছিল। এবারের যে স্ট্রাকচার, এবারের স্ট্রাকচারটিও অনেকটা মনে হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফলো করবে, তবে ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাকচারও হতে পারে। এখন আমরা দুটি টার্গেট সেট করছি। একটি হলো শর্ট টার্ম টার্গেট। শর্ট টার্ম টার্গেট আমরা সেট করেছি 6400। এই টার্গেটটি হয়তো অ্যাচিভ করতে খুব বেশি সময় নেবে না, কিন্তু আমরা লং টার্ম টার্গেট যেটি সেট করছি 8200 থেকে 8400। এখন এই লং টার্ম টার্গেটটি অ্যাচিভ করতে ইকোনমিক্যাল কিছু ইমপ্রুভমেন্ট দরকার। আমরা যেটা আশা করছি আগামী 6 মাস পর ইকোনমিক্যাল সিচুয়েশন কিছুটা ইমপ্রুভ হবে এবং সেক্ষেত্রে মার্কেট হয়তো এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করে সামনের দিকে এগিয়ে যাবে। মার্কেট বর্তমানে রেডি রিকভারি দেওয়ার জন্য। এখান থেকে আমরা আশা করছি গ্র্যাজুয়ালি মার্কেট রিকভারি দেওয়া শুরু করবে এবং আমরা যে টার্গেটগুলো সেট করেছি মার্কেট হয়তো ইমিডিয়েটলি অ্যাচিভ করবে। আপনারা যারা যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস নিতে ইন্টারেস্টেড, আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। বন্ধুরা, এটাই ছিল আজকের বক্তব্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।